বাংলাদেশ বেতার কুমিল্লা শ্রোতা বন্ধুরা, এখন প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনায় মাহতাব সোহেল। প্রিয় শ্রোতা দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার কুমিল্লার পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান সুজলা সুফলা। আপনারা যারা এই মুহূর্তে রেডিও সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন অথবা ফেসবুক পেজে, ইউটিউবের মাধ্যমে আপনারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন এবং পরবর্তীতে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন, আপনাদের সকলকেই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের আজকের বিষয় বর্ষাকালে গবাদি পশুর রোগ বালাই ও প্রতিকারে করণীয়। আর আমাদের এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি জনাব চন্দন কুমার পোদ্দার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ দপ্তর, কুমিল্লা। সঞ্চালনা আপনাদের সাথে আছি আমি মাহতাব সোহেল। জনাব চন্দন কুমার পোদ্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার কুমিল্লার পক্ষ থেকে, আমাদের শ্রোতাদের পক্ষ থেকে। আপনাদেরকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলা প্রাণী সম্পদ বিভাগ কুমিল্লার পক্ষ থেকে সকলকে স্বাগত। ধন্যবাদ। আসলে আমাদের এই দেশ কৃষি প্রধান একটি দেশ এবং এদেশের প্রাণী সম্পদ অনেক সমৃদ্ধ, আমরা ইতোমধ্যে সেটা বলতে পারি। এই প্রাণী সম্পদের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের একই সাথে আমাদের পুষ্টির যোগান, তার সাথে সাথে আমরা অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করে থাকি। সে কারণে এর সঠিক ব্যবস্থাপনা এবং তাদেরকে সঠিকভাবে পরিচর্যার জন্য আমাদের আসলে প্রত্যেককেই এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া দরকার। আমাদের যারা খামারি আছেন, কৃষক আছেন, তাদের ভালোভাবে এই বিষয়ে জানা দরকার। আপনার কাছে আমরা শুরুতেই যে বর্ষাকালে এই সময়টিতে আসলে বন্যার প্রভাব দেখা যায় বা জলোচ্ছ্বাস এই জাতীয় প্রভাব দেখা যায়, সেক্ষেত্রে আমাদের গবাদি পশুর বা প্রাণীর কোন ধরনের রোগ বালাই হতে পারে, এই বিষয়গুলো যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ। আসলে প্রাণী সম্পদ একটা সম্ভাবনাময় খাত, আপনি অনেক ঠিকই বলেছেন। কারণ এই সম্পদ দেশের মানুষের যে প্রাণীজ আমিষের চাহিদা, বিশেষ করে প্রোটিনের চাহিদা মানে যেটা পূরণ হচ্ছে, সেটা একটা মানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সেই হিসাবে আমাদের যে খামারিরা আছে, তারা যারা যারা গবাদি পশু পালন করেন, পোল্ট্রি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সুতরাং এই গবাদি পশুকে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে রোগ থেকে রক্ষা করতে পারি, তাহলে কিন্তু এই সম্ভাবনাময় যে শিল্পটি আছে, এটি অনেক দূর এগিয়ে যাবে। আপনারা জানেন যে বিগত যে কোরবানি ঈদটা হয়ে গেল, সেই কোরবানি ঈদে কিন্তু আমাদের এদেশের যে উৎপাদিত গবাদি পশু, সেটি দিয়েই কিন্তু আমরা আমাদের যে পরিমাণ চাহিদা ছিল, সেটি কিন্তু আমরা পূরণ করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু এদেশের খামারিদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের যে বিনিয়োগ, সেটাই কিন্তু ফসল। বিশেষ করে আমি যদি বলি, সেটি হচ্ছে এই প্রাণী সম্পদ, যেহেতু জীবিত প্রাণী নিয়ে আমাদের কার্যক্রম করতে হয়, সেই হিসাবে তাদের কিন্তু রোগ বালাইও আমাদেরকে খুব কাছ থেকে দেখে সঠিকভাবে বুঝে সেই মোতাবেক কিন্তু পরিকল্পনা গ্রহণ করতে হয় এবং প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হয়। অবশ্যই বর্ষাকাল একটি সময় আমাদের সামনে আসছে, এখনো চলা আমাদের শুরুর দিকে। সেই হিসাবে আমরা যদি আগে থেকে এই ধরনের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা যদি গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের গবাদি পশুকে আমরা কিন্তু অসুস্থতার হাত থেকে রক্ষা করতে পারবো, পাশাপাশি তাদের যে উৎপাদন, সেটি কিন্তু আমরা কিন্তু ঠিক রাখতে পারবো। তাহলে এই গবাদি পশুকে আসলে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে সব সময় কয়েকটি টিকা প্রদানের মাধ্যমে কিন্তু প্রতিরোধ ব্যবস্থাকে গড়ে তোলা হয়। আর যদি কখনো অসুস্থতা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রতিটি উপজেলা একটি করে উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং ভেটেরিনারি হসপিটাল আছে। সেখানে আমাদের ভেটেরিনারি সার্জন সহ অন্যান্য ডাক্তারবৃন্দ আছেন, উপসহকারী বৃন্দ আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমরা সেই ধরনের প্রাথমিক চিকিৎসা কিংবা অন্যান্য চিকিৎসা কিন্তু আমরা কিন্তু পেতে পারি। তবে আমি অবশ্যই খামারিদের বলবো যে আমরা অসুস্থ চাই না, আমরা চাই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আমরা প্রতিরোধ করব, চিকিৎসা থেকে প্রতিরোধই উত্তম, যাতে অসুস্থ না হয় সেই ব্যবস্থাটাই কিন্তু আমরা কারণ অসুস্থ হলেই কিন্তু আমার বৃদ্ধিতে কিন্তু প্রোডাকশন কমে যাবে, উৎপাদনের দিকে যেমন দুধ কমে যাবে, তার ওজন কমে যাবে, মাংস কমে যাবে। তারপরে অবশ্যই চিকিৎসাটা ব্যয়বহুল। আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, সেক্ষেত্রে ডাক্তার যে সকল
পরামর্শ দিবে, সে অনুযায়ী আপনাকে ঔষধ কিনতে হবে এবং প্রচুর কিন্তু অর্থ ব্যয় হয়ে যাবে। সেটা যাতে না হয় সেজন্য আমরা তার আগে থেকেই আমাদের যে সকল টিকা সমূহ আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। বিশেষ করে আমি যেটা বলি যে আমাদের যে গবাদি পশু যেগুলো আমরা কিন্তু আপনারা অবশ্যই জানেন যে এখন কিন্তু আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের উন্নত জাতের গবাদি পশু কিন্তু তৈরি হচ্ছে। সেই হিসাবে ওই গাভীগুলা যে বাছুরগুলো আসে সেগুলা কিন্তু ওজনও বেশি হবে, আকারও বড় হবে এবং এই বাছুরগুলা একটুখানি যত্ন বাড়তি নিতে হবে। এই কারণ এগুলো তো দ্রুত বর্ধনশীল। এই বর্ধনশীলের কারণে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করতে হবে, পাশাপাশি ওদেরকে টিকাটাও ঠিক সময় মতো দিতে হবে। যেমন বাছুরের যে সকল সংকরজাত বাছুর আছে, আমাদের একজন শ্রোতা সম্ভবত ফোন দিয়েছে। জি প্রিয় শ্রোতা, আপনার জি আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম হাবিব, বগুড়া থেকে বলছিলাম। জি ভালো আছেন আপনি? খামারি, আজকে যে প্রোগ্রামটা আমাদের গরুর যে রোগ প্রতিরোধ বিষয়ে বর্ষাকালে যে এটা খুবই সুন্দর একটি প্রোগ্রাম। বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম করার জন্য। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, যেহেতু বর্ষাকাল চলে আসছে, তো এখন গরুর যে সমস্ত রোগগুলি আছে, যে সমস্ত রোগ থেকে আমাদের আগেই হচ্ছে গিয়ে গরুকে কিভাবে নিরাপদে রাখতে পারবো, কি কি রোগ থেকে, মানে অর্থাৎ রোগগুলো কি কি সে সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন? যদি জানাতেন আর কি, অর্থাৎ কি কি রোগ হতে পারে, কি আমরা গরুকে বিরত রাখবো আর কিভাবে রাখবো, যতটা কিভাবে নিব একটু জানাতেন। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ হাবিব, আপনার সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তর জেনে যাবেন। জি ধন্যবাদ শ্রোতা বন্ধু, বগুড়া থেকে বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে কষ্ট করে শুনছেন, যেহেতু আপনি আমার কাছে মনে হয় যে আপনি একজন খামারি, আপনার এই তথ্যগুলো জানলে আপনার যদি উপকার হয় সেটাই কিন্তু আমাদের আজকের এই সত্য কথা। জি মানে আসলে আপনি যেহেতু বলছেন, খুবই সুন্দর কথা বলছেন। বর্ষাকালে যেহেতু আমাদের একদিকে ঘাসের জমিগুলো পানিতে ডুবে যাবে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে সাইলেজ আপনারা হয়তো শুনে থাকতে পারেন, আপনাদের যখন অতিরিক্ত পরিমাণে ঘাস হবে সেই ঘাসটুকু আপনাদের মানে গবাদি পশুকে অবশ্যই খাওয়াবেন, আর যেটুকু থাকবে সেটুকু দিয়ে আপনি সাইলেজ তৈরি করবেন। যখন বর্ষাকালে ঘাসের অভাব হবে তখন কিন্তু আপনি ওই সাইলেজটাকে মানে গবাদি পশুকে দিয়ে আপনার পুষ্টিকর খাবারের চাহিদাটা মিটাতে পারবেন। আর পাশাপাশি আমাদের উপজেলা অফিসে যাবেন, সেখানে আমাদের 5 প্রকার টিকা দেওয়ার ব্যবস্থা আছে। এই টিকাগুলি আপনি আমাদের যারা উপসহকারী আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার গবাদি পশু সহ আপনার এলাকায় অন্যান্য যারা খামারি আছে তাদের গবাদি পশু সহ কিন্তু একত্রে আমাদের এই টিকাগুলাকে প্রোগ্রামের মাধ্যমে কিন্তু দেওয়া হয়। যেমন আমি যদি বলি প্রথমে যে কথাটি আমি আর কি এতক্ষণ যাবত বলতেছিলাম যে আমাদের বাছুরকে আপনি অবশ্যই বাদলা টিকা দিবেন। বাদলা টিকাটার নামই কিন্তু হয়েছে বর্ষাকালের জন্য। এই বর্ষাকালে আমাদের শঙ্করজাতের বাছুরগুলি বেশি এই রোগে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত বাদলা রোগ বলে আমরা যদি আমাদের সায়েন্টিফিক ভাষায় বলি তাহলে ব্ল্যাক কোয়ার্টার বলে, সংক্ষেপে বিকিউ বলি আমরা, কিন্তু আসলে আমাদের এলাকাতে সবাই আমরা বাদলা বলি। বাদলা রোগ নামে এটা পরিচিত আছে। বাছুরের রোগ বিশেষ করে বাছুরের হবে, বড় গরুতে খুব একটা বেশি হয় না, খুবই কম, যে কারণে এটাকে আমরা প্রধানত বাছুরের রোগ বলি। এই রোগটা হলে কিন্তু বাছুরকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। এই রোগের লক্ষণটা কি? লক্ষণটা হলো দেখবেন আপনি কিন্তু বুঝতে একটু সমস্যা হবে, তারপরে আপনি কিন্তু বুঝবেন, যেহেতু আপনারা খামারি খুব কাছ থেকে গরুগুলাকে দেখেন, বাছুরগুলাকে দেখবেন যে রানের মাংসে যে জায়গাতে একটু মাংস বেশি হয় সেই জায়গাতে চামড়ার ভিতরে মাংসগুলাকে পচিয়ে ফেলে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে মানে বায়ুর অনুপস্থিতিতে, মানে চামড়ার ভিতরে তো বাতাস কম থাকেই না বললে চলে, সেখানে মাংসের মধ্যে তারা আক্রমণ করে, যে কোনো ভাবেই ঢুকে ব্যাকটেরিয়াটা, ঢোকার ফলে ওই জায়গায় পৌঁছে মাংসগুলোকে পচে ফেলে। তখন হয় কি, ওই যে রানের মাংসের উপরে যে চামড়া সেটা ফোলা ফোলা ভাব দেখা যায়, একটুখানি লালচে ভাব দেখা যায়। আপনি একটু খেয়াল করে দেখবেন যে চাপ দিলে পসপস করে আওয়াজ হবে, তখনই কিন্তু আপনার কিন্তু বুঝতে হবে যে এই রোগটা হয়ে গেছে। এখন আপনাকে আর ভ্যাকসিন কিংবা প্রতিরোধ করে কোনো সুযোগ নেই, এখন আপনাকে যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করতে হবে উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে, কারণ এই চিকিৎসাটা একটু ব্যয়বহুল এবং রিস্কি। যদি সময় মতো যদি না করা যায় তাহলে কিন্তু বাছুরটি মারা যায়। আর চিকিৎসা করলেও মানে খুব সুন্দর করে মানে অতি যত্ন সহকারে করতে হবে। ওই জায়গাটাকে ডাক্তার সাহেব ছিদ্র করে হোক, কেটে হোক, পুষগুলাকে বের করতে হবে, প্রতিনিয়ত ড্রেসিং করতে হবে, এবং যে সকল অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধ দেওয়া হয় সেগুলো কিন্তু অবশ্যই সময় মতো প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু
আস্তে 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 উন্নতি হবে এবং একসময় কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে। যদি না করেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে, সেটা পচে গন্ধ হবে, ইনফেকশন হয়ে যাবে, তখন কিন্তু এটা কিন্তু মানে বাঁচানো খুব সমস্যা হয়ে যাবে একদম, এবং খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আগে থেকে টিকা দেওয়ার ব্যবস্থা আছে। 2 থেকে 2.5 মাস 3 মাস বয়স হলেই আমরা প্রথম ডোজ টিকা দিব, এরপর আমরা 6 মাস বয়সে আরেকবার টিকা দিব, এরপরে 6 মাস পর পর আমরা প্রায় 2 বছর বয়স পর্যন্ত কিন্তু এই টিকাটা আমরা দিয়ে যাব। তাহলে আমাদের মোটামুটি বাছুর অবস্থাটা যদি পার করতে পারি, বড় হয়ে গেলে বা 2 বছর পরে আর এটার খুব একটা প্রকোপ দেখা যায় না। 2 বছর পরে কি আর টিকা দেওয়ার প্রয়োজন আছে? 2 বছর পরে বাদলা টিকা দেওয়ার হয়তো আর কোনো দরকার পড়বে না, কিন্তু আরো আমাদের অন্যান্য টিকাগুলো আছে, সেগুলোকে দিতে হবে। অর্থাৎ প্রতি বছরই সেই টিকাটা দিতে হবে? প্রতি বছর, কোনটা 6 মাস পর পর দিতে হবে। যেমন আমাদের আরেক প্রকার টিকা আছে খুরা রোগ, এটা আপনারা যারা খামারি, এটাও এই অঞ্চলে কিন্তু দেখা যায়, এবং সেটা আসলে মানে যখন জীবন থাকে মানে থাকবে, এগুলো পাশাপাশি থাকবে, কিন্তু এগুলাকে পুরোপুরি প্রতিটা মানে একদম মানে পরিত্রাণে কিন্তু খুব একটা উপায় নাই। আমাদের ভ্যাকসিন দিয়ে এগুলো থেকে দূরে রাখতে হবে। আমাদের খুরা রোগ কিন্তু এমন একটা রোগ যেটা একই হারে বাছুরেরও হবে, বড় গরুরও হবে। সুতরাং এই টিকা